রান্না করতে গিয়ে কি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা করতে হবে না, হাতের কাছে একটি কাঁচি রেখে দিন। কিংবা আপনারা কখনো ব্রার মধ্যে মোজার ব্যবহার করে দেখেছেন? চলুন তাহলে আজকে এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে কড়াইয়ের যে এই ধরনের ঢাকনাগুলো থাকে, অনেক সময় দেখবেন তেল কাস্টে হয়ে যায়, সেই ভীষণ নোংরা হয়ে যায়। গরম জল দিয়ে পরিষ্কার করতে গেলে আবার গ্যাস খরচ হয় গরম জল করার জন্য। তাই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভাত রান্না করার পর যে ভাতের ফ্যানটা থাকে, গরম থাকে ফ্যান, আর এই ফ্যান দিয়ে কিন্তু যে কোনো নোংরা জিনিস পরিষ্কার হয়। কাচের এই যে কড়াই ঢাকনাটাকে আমি 2-3 বার গরম ফ্যান দিয়ে ঢেলে ঢেলে পরিষ্কার করেছি। কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখুন, আমরা সাবান দিয়ে তো পরিষ্কার করি ভালো করে স্কচব্রাইট দিয়ে, কিন্তু এই যে 4 সাইড দিয়ে না, এর ভেতর মশলা সাবান টাবান লেগে থাকে। আর দেখা যায় পুষ্টিকর খাবার খেয়েও আমরা বারবার অসুস্থ হই এর কারণে, কারণ ব্যাকটেরিয়া জীবাণু থেকে থাকে। আবার তরকারি যখন ঢাকা দিই তার মধ্যে চলে যায়। তাই ওষুধের খালি প্যাকেট নিয়ে এই জায়গাটাকে আপনারা পরিষ্কার করতে পারেন সহজে, কারণ স্কচব্রাইট দিয়ে পরিষ্কার হয় না। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ু আমরা ব্যবহার করে থাকি কম বেশি প্রত্যেকেই। সমস্যাটা কি হয় দেখবেন, ফুলঝাড়ুটার মাথার দিক থেকে ফুলঝাড়ুটা কিন্তু ভাঙতে শুরু করে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পলিথিন ফুলঝাড়ুর ওপরের দিকটা। এইভাবে পলিথিন ভালো করে আমি পেঁচিয়ে নিলাম। তারপর একটি আয়রন নিয়েছি। আয়রনটাকে হালকা করে গরম করে নেব। বেশি গরম নয়, হালকা করে গরম করে এইভাবে চাপ দিলেই ফুলঝাড়ুর মধ্যে আটকে যাবে। এতে ফুলঝাড়ুটা সহজে ভাঙবে না। অনেক সময় প্রেশার কুকারে যখন আমরা কোনো ননভেজ জাতীয় রান্না করি, মাংস রান্না করি, ভালো করে ধোয়ার পরেও এর থেকে না একটা আষ্টে গন্ধ বের হতে থাকে, যেটা ভীষণ বাজে লাগে, সহজে যেতে চায় না। একটি পেপার আগুন ধরিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিন। এতে দেখবেন ভেতরে একটি ধোঁয়া সৃষ্টি হবে। সেই ধোঁয়ার কারণে গন্ধটা চলে যাবে। নর্মাল জল দিয়ে ভালো করে পরে আবার ধুয়ে নেবেন। অনেক সময় কি হয়, আমরা ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে যারা নতুন গৃহিণী হাত কেটে যায়, বা বাড়িতে বড়রা কেউ থাকি না, ছোট বাচ্চারা রান্নাবাড়ি করতে গেলে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যায়। তাই একটি চামচ, শুধু পেঁয়াজ বলে নয়, যে কোনো সবজি এইভাবে চামচ দিয়ে ধরে নেওয়ার পর ছুরি দিয়ে দেখুন আমি এটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নিলে কোনোভাবেই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ হাতের আঙুলটা দেখুন কত দূরে রয়েছে, এমনকি কাজটাও কতটা সহজ হবে। হাতের আঙুলটা দেখুন কতটা দূরে রয়েছে। আর এবার যদি আমরা এইভাবে ছুরি দিয়ে কাটতে থাকি বন্ধুরা, তাহলেই দেখবেন সহজেই আমরা কিন্তু পেঁয়াজটা কেটে নিতে পারবো। শুধু পেঁয়াজ নয়, যে কোনো সবজি এইভাবে আপনারা সহজেই কিন্তু কেটে নিতে পারেন। ভালো লাগলে ট্রাই করুন। অনেক সময় প্রেশার কুকারে যখন আমরা ভাত রান্না করি, দেখবেন ভাত ঢেলে নেওয়ার পরও প্রেশার কুকারে কিছুটা ভাত থেকে যায়, আর সেই ভাতগুলো একেবারে শক্ত হয়ে যায়, সহজে কিন্তু প্রেশার কুকার থেকে ছাড়ানো যায় না। ভাতগুলোকে নর্মাল জল দিয়ে ফেলে দিলে আমরা বাসন মাজতে ধুয়ে ফেললে ভাতগুলো নষ্ট হয়। তাই কিভাবে তুলবেন, হাতটাকে সবার প্রথমে ভালো করে ভিজিয়ে নিন। হাত ভিজিয়ে নেওয়ার পর যদি আপনারা এইভাবে প্রেশার কুকারটার থেকে ভাত তোলেন, একটি ভাতও নষ্ট হবে না, আর ভাতটা তুলতেও সুবিধা হবে। আমরা কম বেশি মহিলারা প্রত্যেকেই ব্রার ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয় জানেন, এই যে আমরা যে ব্রা অনেকটা দাম দিয়ে কিনে আনি, অনেক সময় দেখা যায় আমরা মোটা হয়ে যাই বা রোগা হয়ে যাই, ব্রাটা আমাদের বেকার হয়ে যায়। দুটো সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা রোগা হয় তাও কিন্তু এই ব্রাটা ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এখানে নিয়ে নিতে হবে সেফটি পিন। এখানে আপনারা যে সেফটি পিনটি ব্যবহার করবেন মিডিয়াম সাইজের ব্যবহার করবেন, অতিরিক্ত বড় সেফটি পিন নয়। যতটা আপনাদের ঢেলা হচ্ছে সেই হিসাবে আপনারা মাপ করে নিন। তারপর কি করবেন, সেই হিসাবে মাপ করে নেওয়ার পর আপনারা এইভাবে ব্রার হুকটা সেফটি পিনের ঘরে লাগাবেন। এতে দেখবেন আপনাদের ব্রাটা একদম টাইট ফিটিংস হয়ে যাবে। আর যদি আপনারা বেশি মোটা হয়ে যান তাহলে কি করবেন, তাহলে আপনারা একদম ব্রার ফিতার শেষের দিক দিয়ে আপনারা সেফটি পিনটাকে এইভাবে লাগাতে হবে। তারপর ব্রার হুকটা সেফটি পিনে লাগান। এতে দেখবেন কতটা পরিমাণ বড় হয়ে যাচ্ছে, আর আপনারা মোটা হলেও সহজেই ব্যবহার করতে পারবেন। কলার খোসার সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করেন বন্ধুরা, বাড়ি থেকে দেখবেন শুধু 5 মিনিটের মধ্যেই আপনাদের ইঁদুরের উৎপাত একেবারেই কমে যাবে। এমনকি মরবে তো অবশ্যই ইঁদুর, আরশোলা, টিকটিকি, সেটা কিন্তু ঘরের ভেতর নয়, ঘরের বাইরে গিয়ে মারা যাবে। ইঁদুর, আরশোলার উৎপাতে, টিকটিকির উৎপাতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি। আর এদের থেকে বাঁচার জন্য আমরা নানা ধরনের ওষুধ, কেমিক্যাল, স্প্রে কিনে নিয়ে আসি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনকি এই ধরনের কেমিক্যাল
স্প্রে ব্যবহার করলে অনেকটা টাকা পয়সাও খরচা হয়। তাই কিভাবে আমরা ঘরোয়া উপায়েই আমাদের বাড়ি থেকে ইঁদুর আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবো খুব সহজেই, চলুন তাহলে দেখে নিই। কলা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আর যেরকম কলা খাওয়ার পর কলার যে খোসাটা আছে সেটাকে আমরা ফেলে দিই, কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না। কলার খোসার সঙ্গে একটি দুটি জিনিস আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করি বন্ধুরা, তাহলে খুব সহজেই আমাদের বাড়ির থেকে কিন্তু আমরা ইঁদুর আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবো। এর জন্য কোনো রকম ওষুধ আমাদের কিনতে হবে না। চলুন কিভাবে দেখে নিই। এই যে কলা খাওয়ার পর কলার খোসা বলুন বা যে কোনো ফল, বিশেষ করে কলাটাই কিন্তু দেখবেন ইঁদুর আরশোলা টিকটিকির ভীষণ পছন্দ। কলা এনে রেখে দেবেন, দেখবেন তারা ফুটো করে দেয়, এমনকি খেতে শুরু করে। এখানে আমি নিয়ে নিয়েছি কলার খোসা। কলার খোসার সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। কলার খোসাটাকে সবার প্রথমে আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি কিছু জিনিস এখানে নিয়ে নেব। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খেয়ে থাকি। আটা, সুজি বা চালের গুঁড়ো এখানে আপনারা নিতে পারেন। মানে যতটা ইঁদুরের উৎপাত বা আরশোলা টিকটিকের উৎপাত সেই হিসাবে আপনারা মিশ্রণটা তৈরি করবেন। এখানে যে কলার খোসাটা নিয়েছি, সবার প্রথমে আমি কি করব, এই দেখুন কলার খোসাটাকে এখানে আমাদের টুকরো করে নিতে হবে। এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিলাম। এবার এর মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে নেব। সবার প্রথমে কলার খোসাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ন্যাপথলিন। আর এখানে যে ন্যাপথলিনটা নেব, আমি দুটো ন্যাপথলিন ব্যবহার করেছি। আর ন্যাপথলিনটাকে খুব ভালো করে কিন্তু আমাদের গুঁড়ো করে নিতে হবে, তা না হলে দেখবেন ন্যাপথলিন মিশতে অনেকটা সময় লাগে। ন্যাপথলিন এমন একটি জিনিস যেটা প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর বন্ধুরা। এখানে দেখুন ন্যাপথলিনটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কলার খোসা ন্যাপথলিন। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এই কারণেই, লঙ্কার গুঁড়ো দিলে দেখবেন খুব সহজেই ইঁদুররা খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে অস্থির ভাব দেখা দেবে, এমনকি সেই জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আমি কিছুটা পরিমাণ এখানে ডিটারজেন্ট পাউডারও কিন্তু ব্যবহার করছি। ডিটারজেন্ট পাউডারও প্রাণীর শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। আর অবশ্যই বাড়িতে যদি কোনো পোষ্য প্রাণী থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের থেকে এই জিনিসটা অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্যাভলন। এখানে আপনারা স্যাভলন বা ডেটল কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এখানে সামান্য পরিমাণ স্যাভলন দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। স্যাভলনটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। আর প্রত্যেকটা জিনিস ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম পাতলা করব না আমরা মিশ্রণটা, মিডিয়াম আমাদের তৈরি করতে হবে। এই দেখুন মিডিয়াম মিশ্রণ তৈরি করতে হবে, খুব একটা পাতলাও না আবার খুব একটা শক্তও না। আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আশা করছি একদিন যদি ব্যবহার করেন তাহলে আর দেখবেন আপনাদের বাড়ি থেকে ইঁদুর আরশোলা টিকটিকির উৎপাত একেবারেই কিন্তু কমে যাবে। এখানে দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নিই। যে বাকি কলার খোসাটা আমি রেখেছিলাম, সেই কলার খোসাটাকে আমি এইভাবে দুটো টুকরো করে নিলাম। কলার খোসাগুলোকে দেখুন এখানে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এইভাবে কিন্তু কলার খোসাগুলোকে আমাদের টুকরো করে নিতে হবে। এখানে আমি পেপার নিয়ে নিচ্ছি, পেপারের ওপরে কলার খোসা ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের মেজো নোংরা হবে না। এবার আমরা যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটাকে কি করব, কলার খোসার ওপরে কলার খোসার ওপরে আমি এইভাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ করে। এইভাবে ওপর থেকে আবারও আমি কলার খোসাটা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। আর কলার খোসাটা দিয়ে আমাদের এটাকে এইভাবেই কিন্তু ঢেকে দিতে হবে। এখানে আমি বিস্কুট নিয়েছি, দুটো বিস্কুট নিয়েছি। বিস্কুটের ঠিক মাঝখানটায় এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও একটি বিস্কুট দিয়ে এটাকে এইভাবেই আমাদের ঢেকে দিতে হবে। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে সহজেই খেয়ে নেয়। দেখুন যে জিনিসগুলো দিলাম সহজেই কিন্তু ইঁদুর আরশোলা টিকটিকি খেয়ে নেবে, কারণ এখানে আটা রয়েছে, বিস্কুট রয়েছে, চিনি, এমনকি কলার খোসা। এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব যাতে সহজেই খেয়ে নেবে, এমনকি বাইরে গিয়ে মারা যাবে। বিশেষ করে আমাদের রান্নাঘরে রাত্রিবেলায় লাইট বন্ধ করলেই দেখবেন আরশোলা ইঁদুর টিকটিকির উৎপাত শুরু হয়ে যায়। যেহেতু এখানে খাবারের গন্ধ থাকে, আর খাবারের গন্ধের কারণেই কিন্তু আরশোলা ইঁদুর টিকটিকি এই সব জায়গায় ঘোরাঘুরি করে। তাই রাত্রিবেলায় আপনারা এই যে কলার খোসার মিশ্রণ গ্যাসের ওভেনের ওপর
বা গ্যাসের ওভেনের নিচে যে কোনো জায়গায় এইভাবে দিয়ে রাখুন। ইঁদুর, আরশোলা, টিকটিকি যখন রান্নাঘরে আসবে খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু তাদের শরীরে একটি অস্থির ভাব দেখা দেবে, যেহেতু এখানে ন্যাপথলিন, ডিটারজেন্ট পাউডার, স্যাভলন রয়েছে যেগুলো প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর, তাই খেলেই কিন্তু তারা বাইরে গিয়ে মারা যাবে। যেখানে আমাদের মুদিখানা দোকানের মাল থাকে, মশলাপাতি থাকে, সেখানেও একটি দিয়ে রাখুন। এই সব জায়গায় ছোট ছোট আরশোলা, টিকটিকিরা লুকিয়ে থাকে আর ঘরবাড়ি নোংরা করে দেয়। কিংবা যেখানে ইঁদুর, আরশোলা, টিকটিকিরা যাতায়াত করে সেই যাতায়াতের পথেও আপনারা একটি মিশ্রণ রেখে দিন। দেখবেন যখনই এই পথ দিয়ে ইঁদুর, আরশোলা বা টিকটিকি যাতায়াত করবে খাবার হিসাবেই খাবে, আর খেলেই কিন্তু দেখবেন বাইরে গিয়ে মারা যাবে। এই ঘরোয়া রেমেডিটি আশা করছি যদি আপনারাও অ্যাপ্লাই করেন খুব সহজেই আপনাদের বাড়ি থেকে কিন্তু ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু দেখুন আমাদের অনেকটা টাকা পয়সা কিন্তু খরচা করতে হচ্ছে না। ঘরে থাকা জিনিস যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, বাজার থেকে কেমিক্যালযুক্ত স্প্রে, ওষুধ কেনার প্রয়োজন পড়ে না, অনেকটা টাকাও বেঁচে যায়, সেই সঙ্গে ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাতও কমে যাবে। তাই ভালো লাগলে রেমেডিটি ট্রাই করে দেখবে। আমরা কম বেশি প্রত্যেকেই তো রান্নাবাড়ি করে থাকি বন্ধুরা গ্যাসে। রান্না করতে করতে অনেক সময় দেখবেন আমাদের গ্যাস শেষ হয়ে যায়, আর গ্যাস শেষ হয়ে গেলে তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। বাড়িতে যদি কেউ বয়স্ক মারা থাকেন তাদের জন্য গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খোলা অনেক সময় খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচি থাকে, একটি কাঁচি হাতের কাছে নিয়ে নিন। কাঁচিটাকে এইভাবে গ্যাস সিলিন্ডারের আংটার মধ্যে আপনারা ঢুকিয়ে দিন। আংটার মধ্যে ঢুকিয়ে দিলেই দেখবেন আংটাটা ঢেলা হয়ে যাবে, কোনো রকম দড়ি ধরে টানাটানি করতে লাগবে না, কোনো রকম শক্তি, প্রেশারের প্রয়োজন পড়বে না, সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খুলে নিতে পারবেন। ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আপনারা কখনো ব্রার মধ্যে এইভাবে মোজার ব্যবহার করেছেন? কেন আমরা ব্রার মধ্যে মোজার ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমরা যখন জামা কাপড় কাচি বন্ধুরা, সমস্যাটা কি হয় দেখা যায় যে একসঙ্গেই সব জামা কাপড় ব্রা দিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই বা হাতে কাচতে নিই, আর ব্রাতে যে হুকটা থাকে না, সেই হুকটা দেখবেন অন্যান্য জামা কাপড়ের মধ্যে আটকে ধরে, বিশেষ করে তো নেটের জামা কাপড়গুলো হয়ই, আর অন্যান্য জামা কাপড়ের সঙ্গেও আটকে ধরে, আর তখনই আমাদের জামা কাপড়গুলো ছিঁড়ে যায়। তাই আপনারা কি করবেন, ওয়াশিং মেশিনের মধ্যে যদি জামা কাপড় কাচতে দেন বা নর্মাল আপনারা যদি হাতেও কাচেন, একটি পুরনো মোজা নিয়ে নেবেন। পুরনো মোজার মধ্যে যদি আপনারা এইভাবে ব্রাটাকে ঢুকিয়ে একটি গিট দিয়ে দেন, তারপর ওয়াশিং মেশিনের মধ্যে কাচতে দিলে দেখবেন কখনোই কিন্তু আপনাদের জামা কাপড় ছিঁড়বে না। এই ধরনের খুন্তি বা আমাদের বাড়িতে এই ধরনের ঝাঁঝরি হাতা থাকেই। এমন জিনিস নিতে হবে যেটা একেবারে কিন্তু মানে পাতলা হয়। ঝাঁঝরি হাতা বা চামচ এগুলো কিন্তু একেবারেই পাতলা বন্ধুরা, তাই এমন জিনিস ব্যবহার করতে হবে। এখানে আমি একটি পুরনো মোজার মধ্যে দেখুন পরিয়ে নিলাম এই যে আমাদের খুন্তিটা। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে বন্ধুরা, দেখবেন যার তলায় আমাদের হাত পর্যন্ত পৌঁছায় না। এর ফলে সমস্যাটা কি হয়, সেই জায়গাটায় ঘর ঝাড় দেওয়া যায় না, এমনকি মোছাও যায় না। এর ফলে সেখানে মাকড়সা, আরশোলা বাসা তৈরি করে, এমনকি সেই জায়গায় ঝুল পড়ে যায়, নোংরা হয়ে যায়, মেজোটাও নষ্ট হয়ে যায়। 15 দিনে একদিন, মাসে একদিন যদি আমরা এইভাবে পরিষ্কার করি, জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হবে, এমনকি মাকড়সা, আরশোলা বাসা তৈরি করতে পারবে না। আর দেখুন কোনো রকম হাত আমাদের দিতে লাগছে না, হাত লাগানো ছাড়াই কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আমাদের বাড়িতে যে গ্যাসে আমরা রান্না করি, অনেক সময় রান্না করার সময় দেখবেন গ্যাসের বার্নারের সাইড থেকে না এইভাবে আগুন বের হতে থাকে। বার্নারের সাইড দিয়ে আগুন বের হলে এতে কিন্তু গ্যাসের অপচয় হয়। প্রত্যেক দিন বের হলে গ্যাসের সিলিন্ডার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কি হয় সমস্যা, অনেক দিনের পুরনো হয়ে গেলে বার্নার ক্ষয় হয়ে যায়, যার কারণে গ্যাসটা লিক করতে থাকে। হয়তো সঙ্গে সঙ্গে গ্যাসের বার্নার কেনা সম্ভব নয়, তখন কি করবেন, সাবান, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সাবান থাকে। এখানে আপনারা যে কোনো সাবান নিয়ে নিতে পারেন। গ্যাসের বার্নারের 4 সাইড ঘুরিয়ে খুব ভালো করে আপনারা সাবানটাকে এইভাবে লাগিয়ে দিন। এতে কি হবে, গ্যাসের বার্নার যেখানে জং ধরে গেছে, ক্ষয় হয়ে গেছে, সেই ক্ষয়টা পূরণ হয়ে যাবে। এইভাবে বার্নারে লাগিয়ে দেওয়ার পর আমি গ্যাসের যে পাইপটা আছে সেই জায়গাটায় দেখুন ভালো করে লাগিয়ে এবার সেট করে নেব। আমি আবার আগুন জ্বালিয়েও আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে সাইড থেকে কতটা পরিমাণ আগুন বের হচ্ছিল, এখন কিন্তু সামান্য পরিমাণও আগুন আমাদের বের হচ্ছে না। এতে গ্যাসের অপচয় হবে না, একটি গ্যাস অনেক দিন চলবে।
অনেক সময় আমরা অনেকটা পরিমাণ ডাল তো কিনে নিয়ে আসি, কিন্তু ডাল কিনে আনার পর কৌটোয় ঢালি, বেশ কিছুটা ডাল প্যাকেটে থেকেও যায়, কৌটো ভর্তি হয়ে যায়, সেই ডালটাকে গিট মেরে রেখে দিই। গিট মেরে রাখলেও হাওয়া বাতাস ঢুকে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা আমাদের বাড়িতে যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, ওষুধের বোতল আছে, যে কোনো বোতল, এখানে আমি ওষুধের বোতলের যে মাথার অংশটা আছে সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কি করব, ডালের যে প্লাস্টিকটা আছে তার মধ্যে আমি এইভাবে ওষুধের যে শিশির অংশটা কেটে নিয়েছি সেটাকে এইভাবে ঢোকালাম। আর প্লাস্টিকটা যেহেতু আমার অনেকটা বড়, কারণ একসঙ্গে 5 কিলো ডাল আনা হয়েছিল, তাই এক্সট্রা মানে প্লাস্টিকটাকে আমি এখানে কেটে ফেলছি। এবার কি করব, এর যে ঢাকনাটা আছে পলিথিনটাকে এইভাবে দিয়ে ঢাকনাটা আমি টাইট করে আটকে দিয়ে রেখে দিলে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না। এমনকি এটা কিন্তু আমাদের অনেক দিনের জন্য ভালো থাকবে। অবশ্যই ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো থাকে, জলের বোতল থাকে, অনেক সময় কি হয়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়, বা যে কোনো একটি কৌটোও নিতে পারি না। আমি জলের বোতলের নিচের অংশটাকে কেটে নিয়েছি। এবার কি করব, অনেক সময় বাড়িতে মশলা করতে যাব, দেখা যায় কারেন্ট থাকে না, বাড়িতে অনেক সময় শিলনোড়া মানে হামালদিস্তা থাকে না, সেক্ষেত্রে এই ধরনের কৌটো বা বোতলের নিচের অংশটা কেটে নিয়ে আপনারা আদা রসুন পেঁয়াজ খুব সহজেই পেস্ট করে নিতে পারেন একটি বেলনের সাহায্যে। আমি বলছি না সব সময় করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এইভাবেও কিন্তু মশলা করে নিতে পারেন। আশা করছি আইডিয়াটি যদি ভালো লাগে আপনারাও কিন্তু ট্রাই করে একবার হলেও দেখবেন। অনেক সময় আমরা যখন মাছ কাটতে যাই কিংবা সবজি কাটতে যাই আমাদের হাত কেটে যায়, আর সেই হাত দিয়ে আমরা আটা মাখতে গেলে আমাদের আটাতেও কিন্তু রক্ত লেগে যায়। তাই আটাতে হাত না দিয়েই কিন্তু আপনারা আটাটা সহজে মেখে নিতে পারবেন। এখানে আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে মিক্সার মেশিন। এখানে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে দেখুন পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি গরম জল দিয়ে যেহেতু আটা মাখি, গরম জলেরই ব্যবহার করছি। আমি প্রায় করি, তাই আমার আইডিয়া হয়ে গেছে কতটা জল লাগবে। আপনারা একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখতে থাকবেন। আর এইভাবে দিয়ে 10 সেকেন্ডের জন্য ঘোরাবেন, বেশি কিন্তু নয়, মানে বন্ধ করবেন থামাবেন, বন্ধ করবেন থামাবেন, এইভাবে 10 সেকেন্ডের জন্য আমরা মিক্সার মেশিনটাকে চালিয়েছি। তাহলেই দেখুন কতটা সুন্দরভাবে এখানে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেল। এইভাবে আপনারা এমার্জেন্সি সময়, আমি বলছি না সব সময় এই টিপসটি ফলো করার জন্য, এমার্জেন্সি সময় এভাবে আটা মেখে নিতে পারেন। আটাতে হাত দিতে লাগবে না, এমনকি আপনাদের কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে। দেখুন পুরোটা আটাই মাখা হয়ে গেছে। আর মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে রাখলে, কিছু সময় রাখলে, 1-2 মিনিট, দেখবেন মিক্সার জারের যে আটাটা সামান্য একটু লেগে রয়েছে সেই আটাটা কিন্তু উঠে যাবে। অবশ্যই এই ছোট্ট আইডিয়াটি ট্রাই করে দেখবেন, এমার্জেন্সি সময় আপনাদের দেখবেন কাজটা কতটা সহজ হয়ে যাবে। আর ছোট্ট টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আপনাদের চুলও কি সাদা হয়ে যাচ্ছে অল্প বয়সে? এমনকি নানা রকম হেয়ার ড্রাই কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহারের করে চুল আরও বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, দেখা যাচ্ছে চুল একেবারেই ঝরতে শুরু করেছে, টাক পড়ে গেছে। তাহলে বন্ধুরা একবার কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করে এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। নতুন চুল তো গজাবেই, সেই সঙ্গে আপনাদের চুল হবে কালো। কোনো রকম হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের কালো ঘন লম্বা চুল থাকুক, সেই সঙ্গে চুল ন্যাচারালি কালো থাকুক। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, চুলের যেখান থেকে ঝরছে নতুন চুল গজাচ্ছে না। আজকে আমি যে রেমেডিটি শেয়ার করব আপনাদের চুল অল্প বয়সেই যদি পেকে সাদা হয়ে যায় সেই চুল কালো করতে সাহায্য করবে। আর এই দেখুন, এই যে আমার দেখতে পাচ্ছেন এই সব জায়গায় প্রচুর চুল উঠে গেছিল, সেখান থেকে বেবি হেয়ার গজাতে শুরু করেছে। তাই অবশ্যই চলুন রেমেডিটি আমরা দেখে নিই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি সেটাও দেখাবো। কম বেশি আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলে যে পাতাটি বন্ধুরা পাওয়া যায় বা যে গাছটি আমাদের থাকে সেটা হলো পিয়ারা। এই যে পিয়ারা যেরকম স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো উপকারী, সেরকমই কিন্তু পিয়ারা পাতাও, পিয়ারা খেলে যেরকম আমাদের শরীর সুস্থ রাখে, ইমিউনিটি পাওয়ার বাড়ে, সেরকমই পিয়ারা পাতাও যদি আমরা সঠিকভাবে আমাদের চুলে অ্যাপ্লাই করি নতুন চুল গজাবে, চুল মজবুত হবে, কালো ঘন হতে সাহায্য করবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা পিয়ারা পাতা, চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি একেবারে টাটকা ফ্রেশ পিয়ারা পাতা নিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন একদম টাটকা ফ্রেশ পিয়ারা পাতা নিতে হবে। এবার কি করব, একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে পেয়ারা পাতাগুলোকে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে লাগবে।
এইভাবে খুব সুন্দর করে আমি পেয়ারা পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও ভালো করে পেয়ারা পাতাগুলোকে ধুয়ে নেবেন। এবার কি করছি, একটি পাত্র নিয়ে নিয়েছি, পেয়ারা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে এইভাবে আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমাদের যে অতিরিক্ত চুল ঝরে যায়, দেখবেন চুল বাড়তে চায় না, এগুলো কিন্তু ভিটামিনসের অভাবে বা আমাদের শরীরে হরমোনের কারণেও হয়। তাই ভিটামিনযুক্ত খাবার খেতে হবে, ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। সেই সঙ্গে এই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করুন, যাতে কোনো কেমিক্যাল নেই। কারণ ঘরোয়া জিনিস অ্যাপ্লাই করলে দেখবেন আমাদের চুলের কোনো রকম সাইড এফেক্ট হবে না। আর এটা যেহেতু প্রাকৃতিক, আপনারা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। কি করতে হবে, এই যে আমি ধুয়ে নিলাম পেয়ারা পাতাগুলোকে, এখানে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। এরকম মিক্সার জার নিতে হবে পেয়ারা পাতাগুলোকে। এটা কিন্তু টাটকা নিতে হবে পেয়ারা পাতা, যাতে কোনো রকম পেয়ারা পাতাটার মধ্যে ধুলো ময়লা না থাকে, সেটাও খেয়াল রাখবেন। আর একটু নরম কচি দেখে পেয়ারা পাতা নেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা কি করব, এর মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি জল। বেশি জল কিন্তু দেবেন না, সামান্য পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে পেয়ারা পাতাটাকে ভালো করে পেস্ট করে, এখানে দেখুন আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমাদের সুন্দর করে পেস্ট করে নিতে হবে। এবার এটাকে আমরা কি করব, একটি পাত্র নিয়ে নিচ্ছি, ছেঁকে নেব। এই যে জলটা আমরা পেলাম, এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। এইভাবে দেখুন খুব ভালো করে আমাদের এই জলটাকে ছেঁকে নিতে হবে। এই জলের মধ্যে এবার আমরা একটি জিনিস মিশিয়ে নেব। এটাকে আমরা কি করব, আরও একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি অর্ধেকটা নিলাম, আর এই পাত্রের মধ্যে অর্ধেকটা মিশ্রণ রয়েছে। এবার এখানে আমি নিয়ে নেব সরিষার তেল। সরিষার তেলের মধ্যে রয়েছে ওমেগা-3, এমনকি ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। সরিষার তেলের সঙ্গে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা মিশিয়ে নিন। দারুণ একটি হেয়ার টনিক তৈরি হয়ে গেল বন্ধুরা। এটা আপনারা চুলের গোড়ায় গোড়ায় সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন। দেখবেন নতুন চুল গজাবে, চুল দ্রুত লম্বা হবে, কালো ঘন হতেও সাহায্য করবে। আমি অ্যাপ্লাই করেও আপনাদের দেখাবো। আর বাকি যে মিশ্রণটা আছে, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। যে ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা ব্যবহার করেন, আপনারা পরিমাণ মতো শ্যাম্পু এখানে নিয়ে নেবেন। শ্যাম্পুটা দিয়েও মিশ্রণটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এই দেখুন শ্যাম্পুটা দিয়েও মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। নর্মালভাবে শ্যাম্পু না করে, কারণ শ্যাম্পুতে নানা ধরনের কেমিক্যাল কিন্তু থাকেই, আর চুল তো পরিষ্কার করতেই লাগে। তাই এইভাবে শ্যাম্পুটাকে আপনারা খুবই উপকারী হিসাবে ব্যবহার করুন। চুল তো পরিষ্কার হবে, সেই সঙ্গে নতুন চুল গজাবে, চুল ঘন কালো মজবুত হতেও সাহায্য করবে। চলুন কিভাবে কোনটা ব্যবহার করে দেখে নিই। এটাকে আমরা সপ্তাহে 3 দিন এইভাবে চুলটাকে শ্যাম্পু করে চুলটাকে ভালো করে ধুয়ে, যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, কি করব, তুলো বা কোনো স্প্রে বোতলের মধ্যে ভরে নিন। সীতা করে করে এটাকে খুব ভালো করে আমাদের মানে মাথার স্ক্যাল্পে দিতে হবে, চুলে লাগাতে হবে। এটা আপনারা যে কোনো বয়সেই এটা লাগাতে পারেন, কোনো রকম যেহেতু কেমিক্যাল নেই। দেখুন এখানে কিন্তু শুধু একটা ভেষজ উদ্ভিদ, আয়ুর্বেদিক শাস্ত্রেও উল্লেখ আছে, এটা খুবই উপকারী। খুব ভালো করে আপনারা পুরো মাথার স্ক্যাল্পে চুলে এটাকে লাগান। আধ ঘন্টা বা 40 মিনিট মতো এটাকে রেখে দেবেন। যে কোনো বয়সেই লাগাতে পারেন, যে কোনো বয়সের জন্যই ভীষণ ভালো। চুল কালো হবে, নতুন চুল গজাবে। তারপর আপনারা 1 ঘন্টা পর বা আধ ঘন্টা পর চুল। বন্ধুরা এই রেমেডিটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। এমনকি আপনাদের নতুন চুল গজাবে, চুল তাড়াতাড়ি লম্বা হবে, ঘন হবে, ন্যাচারালি কালো হবে। আর ভালো উপকার পেলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই রেমেডিটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না।
আমাদের বাড়িতে ফোনের স্ট্যান্ড থাকে না, তখন আমরা হাতে নিয়ে ফোন দেখে অনেক সময় ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফোনের স্ট্যান্ড কিনতে গেলে অনেকটা টাকা লাগে, কোনো রকম টাকা খরচ করে ফোনের স্ট্যান্ড কেনার প্রয়োজন নেই। আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জার থাকে, চার্জার অনেক সময় নষ্ট হয়ে যায়, চার্জারের ওপরের অংশ ভুল করেও ফেলবেন না। এটাকে এইভাবে আমরা সহজেই দাঁড় করিয়ে রাখতে পারি, আর এটার সাহায্যে আমরা আমাদের ফোনটাকে সহজেই যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রাখতে পারি, মুভি দেখতে পারি, বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দিতে পারি সহজেই। এই দেখুন কত সহজে এখানে ফোনটা আমাদের দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে একবার হলেও দেখতে পারেন। মধু আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে আমরা মধু খেতে দিই, সমস্যাটা কী হয়, এই যে চামচ দিয়ে যখন আমরা মধুটা তুলি, চামচের মধ্যেই প্রায় অর্ধেক মধুটা থেকে যায়। আর মধুর মধ্যে হাত দিয়ে রাখলে কিন্তু সেই মধু বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তাই মধু যখনই আপনারা চামচ দিয়ে তুলবেন, চামচের মধ্যে সামান্য পরিমাণে এক ফোঁটা একটু তেল নয় একটু ঘি ভালো করে চামচের গায়ে মাখিয়ে নিন। তারপর যদি আপনারা মধুটা তুলেন, দেখবেন চামচ দিয়ে মধু তুললেও চামচের গায়ে এক ফোঁটাও মধু কিন্তু থাকবে না, পুরোটা মধুই কিন্তু পড়ে যাবে। এতে আপনাদের মধু একটু কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই তো সবজি কাটার জন্য বা মাছ কাটার জন্য বটি ব্যবহার করি, ছুরি ব্যবহার করি, কাঁচি নানা রকম কাজে ব্যবহার করি। এই লোহার জিনিসগুলো দেখা যায় ব্যবহার করতে করতে না ধার চলে যায়, জং ধরে যায়। আর এটা ধার করিয়ে আনতে গেলে বাজার থেকে অনেকটা টাকা পয়সায় খরচা লাগে। বাড়িতেই কিন্তু আমরা খুব সহজে এটার ধার করিয়ে নিতে পারি। এখানে আমার যে বটিটা জং ধরে কালো হয়ে গেছে, বটিতে আমি সবার প্রথমে টুথপেস্ট, দেখুন দু সাইডে খুব ভালো করে টুথপেস্টটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এক সাইড নয়, দু সাইডেই খুব ভালো করে টুথপেস্টটাকে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। এই দেখুন আমি এখানে অলরেডি টুথপেস্টটাকে লাগিয়ে নেওয়ার পর টুথপেস্টের ওপরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি ব্যবহার করছি। নুন দেওয়ার পর কিছু সময়ের জন্য টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে আমাদের ঘষে নিতে হবে। টুথপেস্টটাকে এইভাবে একটু ভালো করে ঘষে নিলেই টুথপেস্টটা কোনো রকম জল দেবেন না। আর নুনটা যেহেতু দানা দানা আছে, তাই কি হবে, এখানে স্ক্রাবের কাজ করবে। এর ফলে দেখবেন কত সহজেই আপনাদের বটিতে যে জং লেগেছে সেই জংটা কিন্তু সহজেই উঠে যাবে। এতে আপনাদের বাজারে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করারও প্রয়োজন পড়বে না। একটা সাইড আমি পরিষ্কার করে নিয়েছি, আরও একটি সাইডও দেখুন এইভাবে একটু ঘষে নেব। কোনো রকম জল কিন্তু এখানে আমরা ব্যবহার করব না। দুটো সাইডে এইভাবে সবার প্রথমে ভালো করে একটু ঘষে নিতে হবে, তাহলেই যে জংটা আছে পুরোপুরি সেই জংটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে আমরা খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। এখানে দেখুন আমি ভালো করে ঘষে নিলাম, এবার আমি জল নিয়ে নিচ্ছি, জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বটিটা আমার এখানে পরিষ্কার হয়েছে। বটিটা একেবারে কালো হয়ে গেছিলো, কিন্তু বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করার ফলে বটিটা একেবারে নতুনের মতো চকচক করছে। দেখুন কিভাবে আমরা বাড়িতেই বটিটাকে ধার করিয়ে নিতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি ব্যবহার করছি বন্ধুরা একটি চামচ নিয়ে নিতে হবে। চামচটাকে কি করবেন, বাঁকা করে একটু ধরতে হবে। বাঁকা করে ধরে এইভাবে যদি ঘষতে থাকেন, দেখবেন খুব সহজেই আপনারা বাড়িতে বসেই বটির ধার করিয়ে নিতে পারবেন। দুপাশেই এইভাবে আমাদের বাঁকা করে চামচটাকে ধরে ভালো করে একটু ঘষে নিতে হবে। এতে কিন্তু বটির ধারটা চলে আসে সহজেই। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনারাও কিন্তু বটির ধার বাড়িতেই দিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ ডাল কিনে নিয়ে আসি, ছোলার ডাল হোক, মটর ডাল, অড়হরের ডাল, এই ধরনের ডালগুলো অনেকটা পরিমাণ কিনে আনলে দেখা যায় বেশি দিন ঘরের মধ্যে রেখে দিলে না পোকা ধরে যায়। আর পোকা ধরে গেলে সেই ডালটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, বেকার হয়ে যায়, তখন আমাদের সেই ডাল ফেলে দিতে লাগে। আমাদের বাড়িতে কম বেশি সরিষার তেল প্রত্যেকেরই থাকে। সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নিন। যে কোনো ডাল আপনারা অনেক দিনের জন্য ঘরে রাখতে চাচ্ছেন, সরিষার তেল ডালের গায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। এতে দেখবেন ডালের যে একটা সরিষার তেলের গন্ধ থাকবে, ঝাঁঝ থাকবে, তার কারণে ডালে কিন্তু সহজে আর পোকা ধরবে না। আপনাদের ডাল অনেক দিনের জন্য ভালো থাকবে। ছোট্ট টিপস অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি